আজকের আলোচ্য অধ্যায় প্রথম অধ্যায় কোষ ও এর গঠন। আজকের আলোচ্য প্রধান টপিকগুলো হলো প্রোটোপ্লাস্ট ও প্রোটোপ্লাজম পরিচিতি, সাইটোপ্লাজম ও এর কাজ, কোষস্থ নির্জীব বস্তু, কোষ প্রাচীর, কোষ ঝিল্লি। আজকের লেকচারে যে সকল বই থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে: জীববিজ্ঞান প্রথম পত্র ডক্টর আবুল হাসান, জীববিজ্ঞান প্রথম পত্র কাজল ব্রাদার্স লিমিটেড, জীববিজ্ঞান প্রথম পত্র মুবিন পাবলিকেশনস, জীববিজ্ঞান প্রথম পত্র গাজী পাবলিশার্স। আচ্ছা, প্রোটোপ্লাস্ট ও প্রোটোপ্লাজম পরিচিতি। প্রোটোপ্লাস্ট কোন উদ্ভিদ কোষ অথবা একটি আদর্শ কোষের কোষপ্রাচীর ব্যতীত অবশিষ্ট অংশকে বলা হয় প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট ইকুয়ালটা হলো যে কোষপ্রাচীরকে যদি আমরা বাদ দিয়ে দিই, বাকি যে অংশটা আছে সেটা হলো প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট দুটি অংশ সমন্বয়ে গঠিত: প্রোটোপ্লাজম সজীব অংশ এবং নির্জীব বস্তু বা অপ্রোটোপ্লাজমীয় উপাদান। প্রোটোপ্লাজম সংজ্ঞা হলো কোষের অভ্যন্তরে অর্ধস্বচ্ছ, আঠালো এবং জেলির ন্যায় অর্ধতরল কলয়েডধর্মী সজীব পদার্থকে প্রোটোপ্লাজম বলে। প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্য: প্রোটোপ্লাজম বর্ণহীন, অর্ধস্বচ্ছ, অর্ধতরল ও আঠালো পদার্থ। এটি কলয়েডাল ধর্মী ও দানাদার। প্রোটোপ্লাজমের আবেগিক গুরুত্ব পানির অপেক্ষা অনেক বেশি। উত্তাপ, অ্যাসিড, অ্যালকোহলের প্রভাবে প্রোটোপ্লাজম জমাট বাঁধে। এটি পরিবেশ অনুযায়ী জেলি থেকে তরল এবং তরল থেকে জেলিতে পরিবর্তিত হতে পারে। এখানে দুইটা কথা, এটা হলো কলয়েডধর্মী। কলয়েডধর্মী বলতে আমরা কি বুঝি? কলয়েডধর্মী পদার্থের তিন ধরনের বৈশিষ্ট্য আছে। একটা হলো যে পানিগ্রাহী, মানে পানি শোষণ করার ক্ষমতা রয়েছে, কোনো বস্তুর সাথে লেগে থাকার প্রবণতা রয়েছে। আর আরেকটা হলো
যে পৃষ্ঠ টান ক্ষমতা বেশি। তাহলে এই তিনটে বৈশিষ্ট্য যাদের রয়েছে তাদেরকে আমরা বলবো কলেরধর্মী। প্রোটোপ্লাজম আরেকটি এখানে হলো আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব বলতে আমরা যেটা বুঝি সেটা হলো কোনো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তো এখানে হলো আপেক্ষিক গুরুত্ব বলতে আমরা যেটা বুঝি সেটা হলো কোনো বস্তুর ঘনত্ব, কোনো বস্তুর ঘনত্ব পানির তুলনায় কত গুণ কম বা বেশি। তাহলে এখানে প্রোটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানির অপেক্ষা বেশি। তার মানে বোঝানো হয়েছে যে পানির পানির থেকে প্রোটোপ্লাজমের ঘনত্ব বেশি। হ্যাঁ, দেখা গেল ধরা যায় পানি যদি 1 হয়, প্রোটোপ্লাজম 1.1 বা 2 এরকম বেশি হতে পারে। হ্যাঁ, আপেক্ষিক গুরুত্ব জিনিসটাই হলো যে কোনো বস্তুর ঘনত্বের সাথে পানির ঘনত্বর একটা পার্থক্য বোঝায়, তুলনামূলক একটা পার্থক্য বোঝায়। আচ্ছা, এবার আমরা আসবো প্রোটোপ্লাজমের রাসায়নিক বৈশিষ্ট্য। প্রোটোপ্লাজমের রাসায়নিক বৈশিষ্ট্য, রাসায়নিকভাবে প্রোটোপ্লাজম জৈব এবং অজৈব পদার্থ দিয়ে গঠিত এবং সবচেয়ে বেশি পরিমাণে থাকবে পানি। অজৈব পদার্থের মধ্যে রয়েছে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন, কপার, জিঙ্ক, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, সালফার। পানিও একটা অজৈব পদার্থ। জৈব পদার্থের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় বিভিন্ন ধরনের প্রোটিন, তারপরেই কার্বোহাইড্রেট, লিপিড এবং ভিটামিন। এই ছিল প্রোটোপ্লাজমের রাসায়নিক বৈশিষ্ট্য। এবার আসবো প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্য। প্রোটোপ্লাজম বিভিন্ন ধরনের উদ্দীপনায় সাড়া দেয়। খাদ্য তৈরি, খাদ্য হজম, আত্তীকরণ, শোষণ, বৃদ্ধি ইত্যাদি সব মেটাবলিক কার্যকলাপ প্রোটোপ্লাজম ঘটে থাকে। অভিস্রবণ প্রক্রিয়ায় প্রোটোপ্লাজম পানি গ্রহণ করে ও ত্যাগ করতে পারে এবং এদের মৃত্যু ঘটে। তো আমরা জানি যে অভিস্রবণ প্রক্রিয়ায় যখন প্রোটোপ্লাজম পানিটা গ্রহণ করে তখন সেই অভিস্রবণকে আমরা কি বলবো? অন্তঃঅভিস্রবণ। আবার যখন কোষ থেকে পানিটা বের হয়ে যায়, হ্যাঁ, যার ফলে কোষে পানির পরিমাণটা কমে যায় এবং কোষের মৃত্যু ঘটে, এই অভিস্রবণকে আমরা বলবো বহি অভিস্রবণ। তাহলে কোষ থেকে, প্রোটোপ্লাজম থেকে যখন পানিটা বের হয়ে যায় সেটা হলো বহি অভিস্রবণ প্রক্রিয়া, যার ফলে কোষ সংকুচিত হয়ে যায়, মৃত্যু ঘটে। প্রোটোপ্লাজমীয় চলন, তাহলে আমরা তখন আমরা প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য বললাম, এখন আমরা আসবো প্রোটোপ্লাজমীয় চলন। প্রোটোপ্লাজম জিনিসটা আসলে স্থির অবস্থায় থাকে না। প্রোটোপ্লাজমের গতিময়তাকে তার চলন বলে। কোষ প্রাচীরযুক্ত প্রোটোপ্লাজম জল স্রোতের মতো যে চলন দেখা যায় তাকে আবর্তন বা সাইক্লোসিস বলে। তাহলে প্রোটোপ্লাজমের চলনটাকে আমরা বলবো সাইক্লোসিস। আবর্তন বা সাইক্লোসিস আবার দুই ধরনের হয়। একটা হলো একমুখী আবর্তন বা রোটেশন, যে চলনে প্রোটোপ্লাজম একটি কোষ গহ্বরকে কেন্দ্র করে কোষ প্রাচীরের পাশ দিয়ে নির্দিষ্ট পথে একদিকে ঘুরতে থাকে তাকে একমুখী আবর্তন বা রোটেশন বলে। উদাহরণ হিসেবে পাতাজাতীয় উদ্ভিদের কোষে প্রোটোপ্লাজমের চলন। আমরা যদি উদাহরণটা এটা দেখি, ছবিটা এই যে এটা হলো একমুখী আবর্তন বা রোটেশন। এটা হলো কোষ গহ্বরের একটা ছবি দেখানো হয়েছে এবং এই কোষ গহ্বরের চারপাশে এই প্রোটোপ্লাজম একদিকে বা এক মুখে, হ্যাঁ, চলন সম্পন্ন করছে। এই ধরনের আবর্তনকেই আমরা বলবো রোটেশন। এরপরে আমরা আসবো বহুমুখী আবর্তন বা সার্কুলেশন। তাহলে যে চলনে প্রোটোপ্লাজম কতগুলো গহ্বরকে কেন্দ্র করে অনিয়মিতভাবে বিভিন্ন দিকে ঘুরতে থাকে তখন তাকে বহুমুখী আবর্তন বলা হয়। যেমন ট্র্যাডেসক্যানশিয়া উদ্ভিদের প্রশস্ত প্রোটোপ্লাজমের চলন। এখানে ছবিতে দেখো, এখানে কতগুলো কোষ গহ্বর রয়েছে, এগুলো অ্যারো দিয়ে এগুলো বোঝানো হয়েছে, এগুলো হলো প্রোটোপ্লাজম। যেমন এই প্রোটোপ্লাজম এদিক দিয়ে আবর্তিত হচ্ছে, এখানকার প্রোটোপ্লাজম এদিক দিয়ে আবর্তিত হচ্ছে, এখানকার প্রোটোপ্লাজম এদিক দিয়ে আবর্তিত হচ্ছে। তাহলে কোষ গহ্বর অনেকগুলো থাকলে তখন দেখা গেল যে প্রোটোপ্লাজম বিভিন্ন দিকে আহ, আবর্তন করতে পারে। এই ধরনের আবর্তনকে আমরা বলবো বহুমুখী আবর্তন বা সার্কুলেশন। আচ্ছা, আমরা প্রোটোপ্লাজম সম্পর্কে জানলাম, এবার আমরা আসবো সাইটোপ্লাজম সম্পর্কে জানবো। সাইটোপ্লাজম কোষের নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং প্লাজমা মেমব্রেন দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমীয় অংশের নাম হলো সাইটোপ্লাজম। হ্যাঁ, এটা নিউক্লিয়াসের বাইরে থাকবে এবং প্লাজমা মেমব্রেন দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমের যে অংশটা আছে সেটাই হলো সাইটোপ্লাজম। এটি সাইটোসোল ও কোষীয় অঙ্গাণুর সমন্বয়ে গঠিত।
তাহলে সাইটোপ্লাজম ইকুয়াল টু সাইটোসোল মানে মাতৃকা ও কোষীয় অঙ্গাণু, হ্যাঁ, প্লাস কোষীয় অঙ্গাণু ইকুয়াল টু সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মাতৃকাকে সাইটোসোল বলা হয়। ভৌত গঠন: সাইটোসোল হলো একটি অর্ধতরল, দানাদার, অর্ধস্বচ্ছ, সমধর্মী কলয়েডাল পদার্থ। একে হায়ালোপ্লাজমও বলা হয়। সাইটোসোলের পরিধির দিকে অপেক্ষাকৃত কম ঘন অঞ্চলকে বলা হয় একটোপ্লাজম এবং কেন্দ্রের অধিক ঘন অঞ্চলকে বলা হয় এন্ডোপ্লাজম। সাইটোপ্লাজমের কাজ: কোষীয় অঙ্গাণুকে ধারণ করা, জৈবিক কাজে অংশগ্রহণ করা, কোষের অম্লত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণ করা, আবর্তনের মাধ্যমে কোষীয় অঙ্গাণুগুলোকে নড়াচড়ায় সাহায্য করা, পরিবেশের উত্তেজনায় সাড়া দেওয়া, রেচন প্রক্রিয়ায় উৎপন্ন বর্জ্য পদার্থ নিষ্কাশনে সাহায্য করা। এ ছিল সাইটোপ্লাজম এর বৈশিষ্ট্য এবং কাজ। এবার আমরা আসবো ওয়েস্ট প্রোডাক্টস বা কোষের নির্জীব বস্তু সম্পর্কে। কোষীয় বিক্রিয়ায় উৎপন্ন বহু নির্জীব বস্তু কোষের সাইটোপ্লাজম এবং কোষ গহ্বরে জমা থাকে। যে বস্তুগুলো দ্রবীভূত অবস্থায় থাকতে পারে, ফোটা বা দানাদার বস্তু হিসেবে থাকতে পারে, ক্রিস্টাল মানে স্ফটিক হিসেবে অবস্থান করতে পারে। তাহলে এই ওয়েস্ট প্রোডাক্টস গুলো আসলে দেহের ভিতরে যে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়, এই ক্রিয়া বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়। সঞ্চিত স্যার পদার্থ: ক্রিস্টাল জিনিসটা কি স্যার? ক্রিস্টালটা হলো স্ফটিক, হ্যাঁ, মানে এটা দানাদার। যেমন আমরা চিনি খেয়ে আমরা ক্রিস্টাল বলতে পারি, কেলাস, হ্যাঁ, স্ফটিককে আমরা ক্রিস্টাল বলবো। তো এখানে আমরা এই ওয়েস্ট প্রোডাক্টস বা নির্জীব বস্তুগুলোকে আমরা তিন ভাগে ভাগ করছি: এটা সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ, বর্জ্য পদার্থ। কোষের প্রধান প্রধান সঞ্চিত পদার্থগুলো শর্করা, কার্বোহাইড্রেট, প্রোটিন বা আমিষ এবং চর্বি। দ্রবণীয় শর্করার মধ্যে থাকবে গ্লুকোজ, চিনি এবং ইনুলিন। অদ্রবণীয় শর্করার মধ্যে থাকে স্টার্চ গ্রেইন, শ্বেতসার দানা, সেলুলোজ, গ্লাইকোজেন। এগুলো হলো সঞ্চিত পদার্থ। নিঃসৃত পদার্থ: প্রধান প্রধান নিঃসৃত পদার্থগুলো হলো পিগমেন্ট। পিগমেন্ট হলো এক ধরনের রঞ্জক। পিগমেন্টের বাংলায় হলো রঞ্জক। হরমোন, এনজাইম এবং নেকটার। ক্লোরোফিল, ক্যারোটিনয়েড, অ্যান্থোসায়ানিন ইত্যাদি হলো উল্লেখযোগ্য পিগমেন্ট মানে রঞ্জক। বর্জ্য পদার্থ: এই পদার্থগুলো অধিকাংশই প্রোটোপ্লাজমের মেটাবলিক প্রক্রিয়ায়, মেটাবলিক মানে বিপাক, গত ক্লাসে বলা হয়েছিল হোয়াট ইজ বিপাক, বিপাক প্রক্রিয়ায় বা মেটাবলিক প্রক্রিয়ায় উপজাত হিসেবে উৎপন্ন হয়। উদ্ভিদের ক্ষেত্রে উল্লেখযোগ্য বর্জ্য পদার্থগুলো হলো রেজিন, ট্যানিন, গাম, ল্যাটেক্স, অ্যালকালয়েড, অর্গানিক অ্যাসিড, উদ্বায়ী তেল, খনিজ ক্রিস্টাল। প্রধান খনিজ ক্রিস্টাল হলো ক্যালসিয়াম অক্সালেট, এরা সাধারণত কচুতে আছে। যখন সূচের মতো আকারে এই ক্যালসিয়াম অক্সালেট অবস্থান করে তখন এদেরকে বলা হয় র্যাফাইট। আবার আঙ্গুরের থোকার মতো ক্যালসিয়াম কার্বোনেটেড ক্রিস্টালকে বলা হয় সিস্টোলিক। তাহলে এই সমস্ত ক্রিস্টালগুলো কচু জাতীয় উদ্ভিদে আমরা দেখে থাকি। আচ্ছা, এখন আমরা যাব কিছু তথ্য কোষ সম্পর্কে, কিছু তথ্য আমরা জেনে নিই। যেমন এখানে আছে জীবজগতের সর্বাপেক্ষা ছোট কোষ মাইক্রোপ্লাজমা, সবচেয়ে বড় আয়তনের প্রাণী কোষ উট পাখির ডিম, এককোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ অ্যাসিটেবুলারিয়া নামক শৈবাল, বহুকোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ রেমি নামক একটি গাছের বাকলের একটি তন্তু, দৈর্ঘ্য প্রায় 55 সেন্টিমিটার। মানব দেহের ক্ষুদ্রতম কোষ লিম্ফোসাইট এবং মানব দেহের দীর্ঘতম কোষ স্নায়ু কোষ বা নিউরন। আচ্ছা, এবার আমরা যাব আমরা কোষ প্রাচীর। কোষ প্রাচীর সম্পর্কে আমরা জানবো। কোষ প্রাচীরের কোষ প্রাচীর হলো উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য, কারণ আমরা জানি প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। তাহলে প্রাণী কোষ থেকে উদ্ভিদ কোষকে যদি পার্থক্য হিসেবে বলা হয়, তাহলে প্রথম পার্থক্যটাই আসবে কোষ প্রাচীর। উদ্ভিদ কোষের প্লাজমা মেমব্রেনের বাইরে যে সেলুলোজ নির্মিত পুরু, দৃঢ়, ভেদ্য, স্থিতিস্থাপক জড় প্রাচীর থাকে তাকে কোষ প্রাচীর বলে। প্রাণী কোষ, পরাগরেণু ও উদ্ভিদের জনন কোষে কোষ প্রাচীর অনুপস্থিত। প্রাণী কোষে কোষ প্রাচীর নাই সেটা আমরা বরাবরই জানি, কিন্তু উদ্ভিদেরই আবার কিছু কোষ আছে যেমন পরাগরেণু, হ্যাঁ, উদ্ভিদের জনন কোষ, উদ্ভিদের জনন কোষ বলতে শুক্রাণু, ডিম্বাণু ইত্যাদি কোষে কোষ প্রাচীর থাকবে না।
আদি কোষে কোষ প্রাচীর থাকে। আদি কোষ মানে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াতে কিন্তু কোষ প্রাচীর রয়েছে। গোলজি বডি এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষ প্রাচীর গঠন করে। ভৌত গঠন। তো পরিণত উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে তিনটি স্তর দেখা যায়। হ্যাঁ, মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর। তাহলে এই তিনটি স্তর নিয়ে কোষ প্রাচীর গঠিত। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি, এই যে ছবি, এটা হলো মধ্যপর্দা। হ্যাঁ, এটা হলো প্রথম স্তর। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিন্দু বিন্দু কতগুলো ডট দেখতে পাচ্ছি। হ্যাঁ, খয়েরি বর্ণের এগুলো। এটা হলো প্রথম প্রাথমিক প্রাচীর। হ্যাঁ, এটাও কিন্তু একটাই লেয়ার, মধ্যপর্দাও একটা লেয়ার, আবার প্রাথমিক প্রাচীরও একটা লেয়ার রয়েছে। এবার আসছে সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর এখানে খেয়াল করো, সবুজ খালি দিয়ে দেওয়া আছে। এখানে পরপর তিনটা, 1 2 3, 3 লেয়ার। সেকেন্ডারি প্রাচীর সবচেয়ে পুরু। এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে ফাঁকা অংশ, এই ফাঁকা অংশে শুধু মধ্যপর্দার অংশটা আছে, কিন্তু মধ্যপার্শ্বের এই পাশে প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর কোনোটাই নাই। এই পাশেও প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর কোনোটাই নাই। তাহলে এই ফাঁকা অংশগুলোর নাম কি? যদি আমরা এই মধ্যপর্দার একদিকের ফাঁকা অংশ চিন্তা করি, তাহলে বলবো কূপ। পয় দীর্ঘকার কূপ, কূপ। একদিকের অংশ হলো কূপ, এটা একটা কূপ, এটাও একটা কূপ। আবার এখানে দুই বিপরীতমুখী কূপকে আমরা একত্রে বলবো পিট পেয়ার। কি বলবো? পিট পেয়ার। এই কূপ, এই কূপ একসাথে আমরা বলবো এই দুটাকে পিট পেয়ার। আর এই পিট পেয়ারের মাঝে যে আমরা মধ্যপর্দার অংশটা দেখতে পাচ্ছি, এই যে এখানে, এটাও কিন্তু একটা পিট পেয়ার। এই পিট পেয়ারের মাঝে মধ্যপর্দার যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলবো পিট মেমব্রেন। আমরা এই লেভেলিংটা বুঝলাম, এরপর আমরা বিস্তারিত যাই। তাহলে আমরা মধ্যপর্দা একটু আগে দেখেছি। আমরা দেখেছি উদ্ভিদ কলার দুটি কোষের মধ্যবর্তী সাধারণত জেলির মতো পর্দাই হলো মধ্যপর্দা। এটি সিমেন্টের মতো দুটি কোষকে সংযুক্ত করে রাখে। বিগলিত হয়ে গেলে কোষ দুটি পৃথক হয়ে যায়। মধ্যপর্দা এক স্তর বিশিষ্ট, আমরা একটু আগে দেখেছি এক স্তর বিশিষ্ট। এটি কূপ এলাকাতেও অখণ্ডভাবে অবস্থান করে এবং একক কোষে অনুপস্থিত। মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ দশায় মধ্যপর্দার সূচনা ঘটে। মধ্যপর্দা মাইটোসিস কোষ বিভাজনের লাস্ট যে পর্যায়ে রয়েছে টেলোফেজ, সেই টেলোফেজ পর্যায় বা দশায় এই মধ্যপর্দা উৎপত্তি ঘটে। এবার আসবো প্রাথমিক প্রাচীর। আমরা দেখেছি যে মধ্যপর্দার দুই পাশে এই প্রাচীরটা রয়েছে। মধ্যপর্দার দুই পাশে প্রথম যে প্রাচীর গঠিত হয় তাকে প্রাথমিক প্রাচীর বলে। হ্যাঁ, এটাও কিন্তু একটাই স্তর ছিল, এক স্তর বিশিষ্ট। প্রাচীরটি তুলনামূলকভাবে পাতলা, 1 থেকে 3 মাইক্রোমিটার হয়ে থাকে। স্থিতিস্থাপক ভেদ্য। পাতার কোষ, ফলের কোষ ও কর্টেক্সের কোষে শুধু প্রাথমিক প্রাচীর থাকে। কিছু ক্ষেত্রে এটি অত্যন্ত স্থূল হয়। এটিও এক স্তর বিশিষ্ট। এটি খণ্ডিতভাবে অবস্থান করে, কারণ কূপ এলাকায় সৃষ্টি হয় না। এবার আমরা আসবো সেকেন্ডারি প্রাচীর। প্রাথমিক প্রাচীরের উপর যে স্তর সৃষ্টি হয় তাকে সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর বলে। প্রাথমিক প্রাচীরের উপর যে স্তর সৃষ্টি হয় তাকে সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর বলে। এটি অধিকতর পুরু, প্রায় 5 থেকে 10 মাইক্রোমিটার শক্ত ও ভেদ্য হয়। আমরা এই ছবিতে দেখেছি যে এখানে 3টা স্তর রয়েছে। হ্যাঁ, সেকেন্ডারি প্রাচীর 3টা লেয়ার রয়েছে। এর পুরুত্ব সর্বত্র সমান নয়। সেকেন্ডারি প্রাচীর 3টি সূক্ষ্ম স্তর নিয়ে গঠিত: অন্তঃস্তর, মধ্যস্তর, বহিঃস্তর। প্রাথমিক প্রাচীরের ন্যায় এটিও খণ্ডিতভাবে অবস্থান করে। কোষ পরিণত হলে এর উৎপত্তি ঘটে। ভাজক কোষ অধিক মাত্রায় বিপাকীয় অন্যান্য কোষে এটি তৈরি হয় না। ভাজক কোষ মানে এটা হলো বিভাজন ক্ষমতা সম্পন্ন কোষ, এবং যে কোষগুলোর বিপাকীয় ক্ষমতা বেশি সেগুলোর ক্ষেত্রে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। কারণ কি? যদি সেকেন্ডারি প্রাচীর তৈরি হতো তাহলে তারা খুব দ্রুত বিভাজিত হতে পারতো না। এই কারণে ভাজক কোষ এবং অধিক মাত্রায় বিপাকীয় অন্যান্য কোষে এটি তৈরি হয় না। শুধু স্থায়ী কোষ যেমন ট্রাকিড, ভেসেল, ফাইবার ইত্যাদিতে সেকেন্ডারি প্রাচীর সৃষ্টি হয়। তাহলে এই ছিল ভৌত গঠন, কোষ প্রাচীরের ভৌত গঠন। আচ্ছা, এবার আমরা আসবো কোষ প্রাচীরের আরো কিছু অংশ যেটা আমরা কিছুক্ষণ আগে বলেছি, আবার একটু রিপিট করছি।
যে কোষ প্রাচীরের অনেক স্থানে সেলুলোজ স্তর অনুপস্থিত থাকলে ক্ষুদ্র গর্ত বা কূপ সৃষ্টি হয়। তাহলে কূপ এলাকাতে আমরা কি দেখেছিলাম, শুধু মধ্যপর্দা ছিল, প্রাথমিক প্রাচীর সেকেন্ডারি প্রাচীর কোনোটাই ছিল না। অনেক সময় দুটি পাশাপাশি দুটি কক্ষে পিট পেয়ার বলে, এটা আমরা কিন্তু বর্ণনায় বলেছি। এবং এ স্তরের মধ্যপর্দাকে পিট মেমব্রেন বলা হয়। পিট মেমব্রেন অতি সূক্ষ্ম অনেক ছিদ্র থাকে যাদের মধ্য দিয়ে উভয় কোষের প্রোটোপ্লাজম ক্ষুদ্র ক্ষুদ্র সূত্রক দ্বারা সংযুক্ত থাকে। সংযোগকারী এই সূত্রপুচ্ছকে প্লাজমোডেসমাটা বলে। এক বচনে প্লাজমোডেসমাটা, প্লাজমোডেসমাটা, এবং এক বচনে প্লাজমোডেসমা বলে। বিজ্ঞানী ট্যাঙ্গেল এগুলো আবিষ্কার করে। তাহলে আমরা প্লাজমোডেসমাটা জিনিসটি একটু ছবিতে দেখে নিই। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাজমোডেসমাটা, এটা হলো সেই প্লাজমোডেসমাটা। এই মাঝখানের এটা হলো মধ্যপর্দা, তারপর হলো এটা হলো, এই অংশটা হলো সেকেন্ডারি প্রাচীর, আর এটা হলো প্রাইমারি প্রাচীর। মধ্যপর্দা প্রাইমারি প্রাচীর, এটা হলো সেকেন্ডারি প্রাচীর। এখানেও ঠিক তাই, এটা মধ্যপর্দা প্রাইমারি প্রাচীর সেকেন্ডারি প্রাচীর। এটা হলো একটা কোষের অংশ, এটা হলো আরেকটা কোষের অংশ। হ্যাঁ, দুটো কোষের মধ্যে মাঝখান দিয়ে একটা সংযোগ সৃষ্টি হয়েছে। এই সংযোগটা হলো প্রোটোপ্লাজমের সংযোগ। এই কোষের প্রোটোপ্লাজম এবং এই কোষের প্রোটোপ্লাজম এই সংযোগ নালী প্লাজমোডেসমাটা নামক নালী দিয়ে যোগাযোগ রক্ষা করে। তাহলে আমরা বলবো পাশাপাশি দুটি কোষের কোষ প্রাচীরের খুব সংলগ্ন এলাকায় প্রোটোপ্লাজমীয় যে সংযোগ তাকে আমরা বলবো প্লাজমোডেসমাটা। আচ্ছা, এবার আমরা আসবো রাসায়নিক গঠন। কোষ প্রাচীরের রাসায়নিক গঠন। আমরা জানি কোষ প্রাচীরের আমরা একটু আগে জানলাম যে এখানে তিনটি স্তরে গঠিত, একটা মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, আর একটা হলো সেকেন্ডারি প্রাচীর। তো মধ্যপর্দায় আসি। মধ্যপর্দায় এতে অধিক পরিমাণে পেকটিক অ্যাসিড থাকে। মধ্যপর্দার রাসায়নিক গঠনে রয়েছে পেকটিক অ্যাসিড, এছাড়া পেকটিন এবং অল্প পরিমাণে প্রোটোপেকটিন থাকে। এছাড়া পেকটিন ও অল্প পরিমাণে প্রোটোপেকটিন থাকে। আচ্ছা, পেকটিন, এখানে পেকটিন জিনিসটা একটু বুঝে নাও। পেকটিন কাকে বলে? পেকটিন হলো হ্যাঁ পেকটিন হলো এক ধরনের অজৈব লবণ দ্বারা গঠিত একটা অংশ পেকটিন। ক্যালসিয়াম পেকটেট, তারপর ম্যাগনেসিয়াম পেকটেট, হ্যাঁ, এই পেকটিন গঠন করে। এবার আসছে প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর গঠনকারী রাসায়নিক উপাদানগুলো কি কি? এখানে আছে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। এবার আবার হেমিসেলুলোজে জাইল্যান, অ্যারাবান, গ্যালাকটান নামক হেমিসেলুলোজ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। তাহলে প্রাথমিক প্রাচীরের রাসায়নিক উপাদান হলো সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। এবং হেমিসেলুলোজ আবার স্যার হ্যাঁ বলো। হ্যালো। স্যার ক্রস লিঙ্কটা কি? ক্রস ক্রস লিঙ্কটা, লিঙ্কটা হ্যাঁ কি? আচ্ছা, ক্রস লিঙ্কটা হলো, মনে করো যে এই যে আমরা কোষ প্রাচীর একটু আগে দেখলাম না ছবিটাই, যেখানে যেমন কোষ প্রাচীর আছে, তাহলে আমরা কার গঠন করছি? প্রাইমারি প্রাচীরের, তাই না? এটা হলো সেই প্রাইমারি প্রাচীর। এটা এই প্রাইমারি প্রাচীরে তাহলে কি কি আছে? সেলুলোজ আছে, হেমিসেলুলোজ আছে, গ্লাইকোপ্রোটিন আছে। তাহলে হেমিসেলুলোজে আবার তিনটে উপাদান আছে, জাইলেন, অ্যারাগান, গ্যালাকটান। হ্যাঁ, তো যেটা হলো আমরা বললাম গ্যালাকটান, লাস্টে যে আছে সেই হলো ক্রস লিঙ্ক হিসেবে কাজ করছে। মানে এই উপাদান, এই রাসায়নিক পদার্থগুলো এখানে থাকবে, তখন একটা রাসায়নিক পদার্থের সাথে আরেকটা রাসায়নিক পদার্থের মধ্যে যে জোর জোর সৃষ্টি করে বা একটার সাথে একটা কানেকশন ঘটায়, সেটা হলো গ্যালাকটান। এটি আমরা বলছি ক্রস লিঙ্ক। সেকেন্ডারি প্রাচীর হলো লিগনিন বা সুবেরিন বা অক্স দিয়ে গঠিত। তাহলে এই হলো তিনটা প্রাচীরের রাসায়নিক গঠন। এবার আসছে আমরা কিছু ব্যতিক্রম। প্রজাতি ভেদে কোষ প্রাচীরের রাসায়নিক গঠনে কিছু ভিন্নতা দেখা যায়। যেমন ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত, সেখানে কিন্তু সেলুলোজ নাই। শৈবালের কোষ প্রাচীর গ্লাইকোপ্রোটিন ও পলিস্যাকারাইড দ্বারা গঠিত। যে আমরা শৈবালগুলো পড়বো সেখানেও কিন্তু সেলুলোজ থাকবে না, তাহলে গ্লাইকোপ্রোটিন এবং পলিস্যাকারাইড থাকবে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড, পলিমার দিয়ে গঠিত।
তাহলে কোষ প্রাচীরে সবচেয়ে বেশি পরিমাণে থাকে সেলুলোজ, এরপরে থাকবে সেলুলোজ থাকে 40%, পেকটিন থাকে 30%, হেমিসেলুলোজ থাকে 20%, গ্লাইকোপ্রোটিন থাকে 10%। এবার আসবো সূক্ষ্ম গঠন। আমরা দেখতে পেলাম একটু আগে যে কোষ প্রাচীরে সবচেয়ে বেশি পরিমাণে ছিল সেলুলোজ, এই জন্য সেলুলোজকে বলা হচ্ছে মুখ্য উপাদান। এবং সেলুলোজ কি নিয়ে গঠিত? অসংখ্য বিটা ডি গ্লুকোজ অণু নিয়ে গঠিত। এক থেকে 3000 সেলুলোজ অণু নিয়ে একটি সেলুলোজ শিকল বা চেইন গঠিত হয়। 1 থেকে 3000 মানে 1000 থেকে 3000 সেলুলোজ অণু নিয়ে সেলুলোজ চেইন গঠিত হয়। সেলুলোজ চেইন সমান্তরাল ভাবে বিন্যস্ত থাকে, পরস্পর যুক্ত হয়ে পাকানো সুতার মতো প্রাথমিক তন্তু মাইসেলি গঠন করে। প্রতিটি মাইসেলিতে প্রায় 100টি সেলুলোজ চেইন থাকে। মাইসেলি হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গঠন। তাহলে আমরা এখানে যেমন মনে মনে রাখলাম 1000 থেকে 3000 সেলুলোজ অণু নিয়ে একটি সেলুলোজ চেইন, আর 100 সেলুলোজ চেইন মিলে গঠিত হবে একটি মাইসেলি। মাইসেলিকে বলা হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। এবার আসছে 20টি মাইসেলি সমান্তরালভাবে বিন্যস্ত থেকে 250 অ্যাংস্ট্রম বিশিষ্ট মাইক্রোফাইব্রিল গঠন করে। মাইক্রোফাইব্রিল। আবার 250টি মাইক্রোফাইব্রিল মিলিত হয়ে একটি ম্যাক্রোফাইব্রিল গঠন করে। প্রতিটি মাইক্রোফাইব্রিল 0.4 মাইক্রোমিটার ব্যাস হয় এবং এতে প্রায় 5 লাখ সেলুলোজ অণু থাকে। অসংখ্য ম্যাক্রোফাইব্রিল মিলিত হয়ে ফাইবার গঠন করে, কোষ প্রাচীরে জলের ন্যায় বুনন সৃষ্টি করে। তাহলে আমরা এখানে অ্যাট এ গ্ল্যান্স দেখতে পাবো সেলুলোজ অণু। আমরা প্রথমে দেখতে পাচ্ছি সেলুলোজ অণু। তাহলে কতগুলো সেলুলোজ অণু মিলে একটা সেলুলোজ চেইন? 1000 থেকে 3000 সেলুলোজ অণু মিলে একটা সেলুলোজ চেইন। তারপর 100 সেলুলোজ চেইন মিলে একটা মাইসেলি, 20টা মাইসেলি মিলে একটা মাইক্রোফাইব্রিল, হ্যাঁ, আর 250টা মাইক্রোফাইব্রিল মিলে একটা ম্যাক্রোফাইব্রিল, হ্যাঁ, আর অসংখ্য মাইক্রোফাইব্রিল মিলে তৈরি হবে তন্তু বা ফাইবার। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, এটা সূক্ষ্ম গঠন। কোষ প্রাচীর সৃষ্টির প্রক্রিয়া আমরা একটু আগে জেনেছি যে মধ্যপর্দা কখন সৃষ্টি হয়? টেলোফেজ পর্যায়ে, মাইটোসিস। তাহলে কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে দুটি অপত্য নিউক্লিয়াসের মাঝখানে বিষুব অঞ্চল বরাবর ফ্র্যাগমোপ্লাস্ট এবং গোলজি বডি থেকে আসা পেকটিন জাতীয় শর্করা সঞ্চিত হয়ে কোষপ্লেট গঠন করে। তাহলে টেলোফেজ পর্যায়ে কিন্তু আমরা জানি দুইটি নিউক্লিয়াস তৈরি হয়, দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি হয়। তাহলে দুটি অপত্য নিউক্লিয়াস যখন কোষে তৈরি হয় তখন তার মাঝ বরাবর, হ্যাঁ, এই কোষ প্রাচীর সূচনা ঘটে। ও কোষ প্রাচীর সূচনা লগ্নে প্রথমে কি হয়? দুই নিউক্লিয়াসের মাঝ বরাবর ফ্র্যাগমোপ্লাস্ট, এই ফ্র্যাগমোপ্লাস্ট আহ, এই ফ্র্যাগমোপ্লাস্ট আসে গোলজি বস্তু থেকে, হ্যাঁ। ফ্র্যাগমোপ্লাস্ট এবং গোলজি বডি থেকে আসা পেকটিন জাতীয় শর্করা। পেকটিন কিন্তু আমরা ইতিমধ্যে জেনেছি পেকটিন হলো কি, যে অজৈব লবণের একটা গঠন। তাহলে ফ্র্যাগমোপ্লাস্ট এবং গোলজি বডি থেকে আসা পেকটিন জাতীয় শর্করা সঞ্চিত হয়ে পোস্টপ্লেট গঠন করে। তাহলে দুই অবর্ত নিউক্লিয়াসের মাঝখানে প্রথমে পোস্টপ্লেট তৈরি হবে, হ্যাঁ, এরপরে পোস্টপ্লেটটা মধ্যপর্দায় রূপান্তরিত হবে। পরে মধ্যপর্দার উপরে বিভিন্ন রাসায়নিক পদার্থ জমা হবে। এই রাসায়নিক পদার্থগুলো কি? সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন ইত্যাদি জমা হবে এবং কোষপ্রাচীর গঠন করবে। এবং ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে জানা গেছে গোলজি বডি এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পোস্টপ্লেট গঠনে বিশেষ ভূমিকা পালন করে। কোষপ্রাচীরের কাজ। কোষপ্রাচীরের কাজ অনেকগুলোই আছে, আমরা খুব 2 থেকে 3টে কাজ আমরা মনে রাখবো। হ্যাঁ, কোষপ্রাচীর কোষের নির্দিষ্ট সীমানা ও আকৃতি প্রদান করে। তারপর হলো আমরা এখানে বলতে পারি কোষের প্লাজমা পর্দা ও প্রোটোপ্লাজমকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, কোষগুলোকে পরস্পর থেকে পৃথক রাখে। হ্যাঁ, তারপর আমরা এখানে বলতে পারি যে কোষ প্রাচীরের প্লাজমোডেজমাটা পার্শ্ববর্তী কোষের মধ্যে সংযোগ স্থাপন করে। জাস্ট 3টে বা 4টে কাজ করলে আমাদের হবে। আচ্ছা, এবার আমরা পরবর্তীটা বসে যাচ্ছি, সেটা হলো কোষ ঝিল্লি। তাহলে কোষ ঝিল্লি কার নিচে থাকবে? কোষ প্রাচীরের ঠিক নিচেই থাকবে।
প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজম যে অতি সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্য ভেদ্য লাইপোপ্রোটিন নির্মিত ঝিল্লি দিয়ে আবৃত থাকে তাকে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন বা কোষ আবরণী বা কোষ পর্দা বলে। তাহলে আমরা কোষ ঝিল্লির অনেকগুলো নাম শিখলাম। কার্ল নাগেলি ও ক্র্যামার এটি সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন। রোই সর্বপ্রথম নামকরণ ও প্লাজমালেমা শব্দটি ব্যবহার করেন। প্লাজমা মেমব্রেনকে সাইটোপ্লাজমিক মেমব্রেন, সাইটোমেমব্রেন, সেল মেমব্রেন, প্লাজমালেমা, বায়োমেমব্রেন এসব নামেও অভিহিত করা হয়। আর এর প্রধান উপাদান হলো লিপিড এবং প্রোটিন। তো এই কোষ ঝিল্লির গঠন সংক্রান্ত বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানী মতবাদ দিয়েছেন। তার মধ্যে দুজন বিজ্ঞানী ড্যানিয়েলি এবং ডেভসন 1935 সালে একটা মডেল দেন। তাদের মতে কোষ ঝিল্লি প্রোটিন অণু দিয়ে গঠিত একটি ত্রিস্তরী গঠন। মানে বাইরে থাকবে প্রোটিন, ভিতরে থাকবে লিপিড, বাইরে থাকবে আবার ভিতরে থাকবে প্রোটিন, পিএলপি। বাইরে এবং ভিতরে হলো প্রোটিন এবং মাঝখানে থাকবে লিপিড। এই ধরনের গঠন হলো ড্যানিয়েলি এবং ডেভসনের স্যান্ডউইচ মডেল। তাহলে আমরা জানি স্যান্ডউইচের ক্ষেত্রে বাইরে এবং ভিতরে দুটো, হ্যাঁ, বাইরে আর ভিতরে বলতে কি বোঝায়, যে সবচেয়ে বাইরের দিকের অংশ আর সবচেয়ে ভিতরের যে অংশ সে দুটো এক থাকবে এবং মাঝখানে অন্য জিনিস থাকবে। আমরা জানি যে পাউরুটি বাইরে এবং, হ্যাঁ, আমরা যদি চারদিকে আবরণটা ধরি, তাহলে আমরা দেখবো যে চারপাশে আছে পাউরুটি, মাঝখানে থাকবে হলো কি অন্য জিনিস। তো ঠিক এরকম স্যান্ডউইচ, তাহলে স্যান্ডউইচের মতো এখানে চারপাশে থাকবে প্রোটিন আর মাঝখানে থাকবে লিপিড। রবার্টসনের একক পর্দা মডেল। রবার্টসন 1959 সালে এই মডেল দেন। তার মতে প্লাজমা মেমব্রেন রাসায়নিক দিক দিয়ে প্রোটিন, লিপিড ও প্রোটিন এই তিনটি স্তর নিয়ে গঠিত। প্লাজমা মেমব্রেনকে ত্রিস্তরযুক্ত একক পর্দা রূপে অভিহিত করে। কোষের যেসব পর্দা প্রোটিন, লিপিড, প্রোটিন নামক ত্রিস্তর দিয়ে গঠিত তাদের একক পর্দা বলে। অনেক সময় জ্ঞানমূলক কোশ্চেনের ক্ষেত্রে এই কোশ্চেনটা আসে, একক পর্দা কি? সবচেয়ে গ্রহণযোগ্য যে মতবাদ সেটা হলো সিঙ্গার ও নিকলসন 1972 সালে যে মডেল প্রদান করেছেন, এই মডেলটাই সর্বাধিক স্বীকৃত এবং আধুনিক মডেল হিসেবে বিবেচিত। এই মডেল অনুযায়ী প্লাজমা মেমব্রেন ফসফোলিপিড অণু একটা দুই স্তরী অর্ধতরল সংগঠন, যার মধ্যে প্রোটিন অণুগুলো মোজাইকের মতো বিন্যস্ত থাকে। লিপিড অণুর মধ্যে প্রোটিনের এরূপ বিন্যাসকে সিঙ্গার নিকলসন হিমশোল বা আইসবার্গ মডেল নামে অভিহিত করেছে, বা আমরা আরেকটা নাম জানি ফ্লুইড মোজাইক মডেল। তাহলে এখানে ফ্লুইডের মতো থাকবে হলো ফসফোলিপিড অণু, আর মোজাইকের মতো থাকবে প্রোটিন অণুগুলো। এটা একটা গঠন। আমরা এই ছবিটা আঁকবো না, আমরা এই ছবিটা আঁকবো। এখানে কি আছে? এটা হলো প্রোটিন, এটা হলো ফসফোলিপিড স্তর, এটা একটা ফসফোলিপিড বাইরের স্তর, এটা হলো ফসফোলিপিড অণু ভিতরের স্তর। এটা হলো প্রোটিন, এটাও প্রোটিন, এটাও প্রোটিন। এই প্রোটিনের নাম হলো প্রান্তীয় প্রোটিন, এটা অন্তর্নিহিত প্রোটিন, এটা হলো আন্তঃঝিল্লি প্রোটিন। এগুলো হলো ফসফোলিপিড অণু। ফসফোলিপিড অণু, এটা হলো ফসফোলিপিড অণুর একটা স্তর, এটা হলো ফসফোলিপিড অণুর আরেকটা স্তর। এই জন্য আমরা বলছি ফসফোলিপিড বাইলেয়ার। তাহলে এটা একটা ফসফোলিপিড অণু। এটা হলো ফসফেট হেড, যেটা বাইরের দিকে থাকে। আর নিচে আছে হলো একটা গ্লিসারল, এটা হলো একটা গ্লিসারল। আর এই গ্লিসারলের সাথে দুইটি ফ্যাটি অ্যাসিড সংযুক্ত হয়েছে, এটা হলো ফ্যাটি অ্যাসিড গ্লেজ। তাহলে আমরা একটা ফসফোলিপিড অণুর মধ্যে কি কি দেখতে পাচ্ছি? বাইরে হলো ফসফেট হেড, তারপর হলো গ্লিসারল, আর এটা হলো ফ্যাটি অ্যাসিড গ্লেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি ফসফোলিপিড অণুর সাথে শর্করা বা গ্লুকোজ যুক্ত আছে, এই জন্য একে আমরা বলবো গ্লাইকোলিপিড। এটা হলো লিপিডের অংশ, আর এটা হলো শর্করার অংশ, গ্লাইকোলিপিড। গ্লাইকো মানে হলো গ্লুকোজ প্লাস লিপিড। আরেকটা আছে হলো গ্লাইকোপ্রোটিন। এই প্রোটিনের সাথে শর্করার অণু বা গ্লুকোজ অণু যুক্ত আছে। এই জন্য গ্লাইকো মানে শর্করা বা গ্লুকোজ যোগ প্রোটিন। গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিডকে একত্রে আমরা বলবো গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড যখন একসাথে যুক্ত থাকবে তখন তাকে বলবো গ্লাইকোক্যালিক্স। এখানে আরেকটা জিনিস আমরা দেখবো যে কোলেস্টেরল ফসফোলিপিড অণুর মাঝে, ফসফোলিপিড যে অণুর যে
স্তর আছে, এই স্তরের মাঝে মাঝে এরকম কিছু কোলেস্টেরল অণু দেখা যায়। আমরা এখানে একটাই দিয়েছি, সংখ্যায় আরো একাধিক থাকতে পারে। এখানে যে প্রোটিন গুলো আছে, এই প্রোটিন গুলো ফসফোলিপিড অণু বাইরের প্রান্তে আছে, একে বলা হবে প্রান্তীয় প্রোটিন। অন্তর্নিহিত প্রোটিন, ফসফোলিপিড অণুর হ্যাঁ স্তর আংশিক প্রবিষ্ট অবস্থায় থাকে অন্তর্নিহিত প্রোটিন। আন্তঃজেলি প্রোটিন, ফসফোলিপিড অণুর দুই স্তর জুড়েই এই প্রোটিন আছে, একে বলা হয় আন্তঃজেলি প্রোটিন। আমরা এবার বলছি, যদিও আমরা বর্ণনাগুলো বলে ফেলেছি অলরেডি, লিপিড বাইলিয়ার, তাহলে দুটি স্তরে বিন্যস্ত ফসফোলিপিড, প্রতিটি স্তরে ফসফোলিপিড থাকে, আর প্রতিটি ফসফোলিপিডে এক অণু গ্লিসারল থাকে। ফসফোলিপিড স্তর দুটি পরস্পর মুখোমুখি, ভেতরের প্রান্তগুলো বা লেজ গুলো পানি বিদ্বেষী, মানে আমরা যেটা দেখলাম ফ্যাটি অ্যাসিড গ্লেজ, ফ্যাটি অ্যাসিড গ্লেজটা হবে পানি বিদ্বেষী এবং নন পোলার। আবার পরস্পর বিপরীতমুখী বাইরের প্রান্তগুলো বা মাথাগুলো পানিগ্রাহী, মানে ফসফেট হেড গুলো হবে হাইড্রোফিলিক হবে, ফিবিক দেওয়া আছে, ফিলিক হবে। আচ্ছা, এরপর ঠিক করে নেবো। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এই যে এটা হলো ফসফেট হেড, এটাকে বলা হচ্ছে হাইড্রোফিলিক। হাইড্রো মানে পানি, আর ফিলিক মানে আকর্ষণ, তাহলে ফসফেট হলো পানিকে আকর্ষণ করে। আর ফ্যাটি অ্যাসিড গ্লেজ, এটাকে বলা হচ্ছে হাইড্রোফোবিক। ফোবিয়া মানে ভয়, আর হাইড্রো মানে পানি, তাহলে পানিকে ভয় করে বা বিকর্ষণ করে। তাহলে ফ্যাটি অ্যাসিড গ্লেজ হলো পানি বিকর্ষী, আর ফসফেট হেড হলো পানি আকর্ষী। তাহলে আমরা বলতেছি এরা মেমব্রেনের ভিতরে ও বাহিরে দুই সারিতে অবস্থান করে। মেমব্রেন প্রোটিন, এটাও আমাদের বর্ণনায় বলে ফেলেছি অলরেডি। ফসফোলিপিড স্তরে বিভিন্ন প্রোটিন অণুগুলো বিক্ষিপ্ত হয়ে অবস্থান করে। এটা প্রান্তীয় প্রোটিন, এটা আমরা বললাম ফসফোলিপিড স্তরের বাইরে ও ভেতরের তলে অবস্থান করে। অন্তর্নিহিত প্রোটিন, ফসফোলিপিড স্তরে আংশিক বা সম্পূর্ণ প্রবিষ্ট থাকে। আন্তঃঝিল্লি প্রোটিন, ফসফোলিপিড এর দুই স্তর জুড়ে অবস্থান করে। এই প্রোটিনগুলো ছিদ্রযুক্ত এবং এই ছিদ্রপথে অণু বা আয়নের চলাচল সম্ভব হয়। গ্লাইকোক্যালিক্স, এটি মেমব্রেনের উপর একটি চিনির স্তর বিশেষ। হ্যাঁ, আমরা এটাও জানি যে ফসফোলিপিড অণুর সঙ্গে যখন কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয় তখন গ্লাইকোলিপিড, আর প্রোটিন অণুর সাথে যখন কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয় তখন গ্লাইকোপ্রোটিন। এবং গ্লাইকোলিপিড ও গ্লাইকোপ্রোটিন একত্রে মিলিত হয়ে গ্লাইকোক্যালিক্স গঠন করে। কার্বোহাইড্রেট শৃঙ্খলগুলো সবসময় মেমব্রেনের বহিঃতলে অবস্থান করে, এরা কোষে চিহ্নিত কারক হিসেবে কাজ করে। কোলেস্টেরল, এরা লিপিড জাতীয় পদার্থ, ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে এগুলো অবস্থান করে। প্রাণী কোষের মেমব্রেনে এটি অপেক্ষাকৃত বেশি থাকে। এই মডেল অনুযায়ী প্রোটিন এবং গঠন উপাদান সমূহকে স্থির ধরা হয় না, বরং মনে করা হয় এরা ফসফোলিপিডে সার্বক্ষণিক ভাসমান, ফলে এদের মোজাইকের মতো দৃষ্টিগোচর হয়। এই অবস্থাকে এক কথায় বোঝানোর জন্য মেমব্রেনের মডেলের নাম হচ্ছে মোজাইক মডেল। আসলে আমরা যখন এই কোষঝিল্লিকে যখন আমরা অণুবীক্ষণ যন্ত্রে দেখবো, তখন অণুবীক্ষণ যন্ত্রে কি দেখা যাবে, যে ফসফোলিপিড অণুগুলো এগুলোকে ফ্লুইডের মতো দেখাবে, আর এই ফ্লুইডের পরে ভেসে থাকা প্রোটিন অণুগুলোকে মোজাইকের মতো দেখাবে। এই জন্য এই নামকরণ হয়েছে ফ্লুইড মোজাইক মডেল। কোষঝিল্লির রাসায়নিক গঠন, এর মধ্যে প্রোটিন আছে 60 থেকে 80 ভাগ, গাঠনিক প্রোটিন, এনজাইম, বাহক প্রোটিন। লিপিড আছে 20 থেকে 40 ভাগ, ফসফোলিপিড, এস্টেরল ইত্যাদি। এবং মোট শুষ্ক ওজনের 75 ভাগই লিপিড। শর্করা 4 থেকে 5%, শর্করার মধ্যে আছে অলিগোস্যাকারাইড। অন্যান্য সামান্য পরিমাণ পানি ও লবণ, কোনো কোনো ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিডও থাকে, যেমন পেঁয়াজের কোষঝিল্লিতে, এবং কিছু কিছু ক্ষেত্রে সায়ালিক অ্যাসিড পাওয়া গিয়েছে। এই ছিল রাসায়নিক গঠন। কোষঝিল্লির কাজ, কোষঝিল্লির কাজও আমরা 2 থেকে 3টা পড়বো, এর বেশি পড়বো না। এটি কোষীয় সব বস্তুকে ঘিরে রাখে, বাইরের প্রতিকূল অবস্থা থেকে কোষমধ্যস্থ সজীব অংশ রক্ষা করে, উদ্ভিদ কোষের আয়ন প্রশোষণে সহায়তা করে,
প্রাণী কোষের আকৃতি প্রদান এবং সীমানা নির্ধারণ করে। এই ছিল হলো কোষঝিল্লি গঠন ও কাজ।